ক্ষণগণনায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি আর 11 দিন। প্রার্থীদের তাই দম ফেলার সময় নেই। দিনরাত এক করে ছুটছেন ভোটারদের কাছে। জামায়াত মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছে, অভিযোগ মির্জা ফখরুলের। কাল খুলনায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি বন্ধ করা হবে। শেরপুরে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির, জামালপুরে জনসভা কিছুক্ষণ পর। কুমিল্লা 4 আসনে ভোট করতে পারছেন না মঞ্জুরুল। বিএনপি গফুর কুমিল্লা 10-এ নির্বাচনে অংশ নিতে না পারলেও পারবেন মোবাশ্বের। বড় ছোট দল বলে কিছু নেই, সবাই সমান। পক্ষপাতমূলক আচরণ করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। এবং ভোট ঘিরে সরগরম অনলাইন প্রচারণা, দেদারসে অপতথ্য বাড়ছে ঝুঁকি। এআই এর অপব্যবহার ও ভুয়া তথ্য রোধে ফ্যাক্ট চেকিং এবং জনসচেতনতা বৃদ্ধির তাগিদ। ঢাকা জাতীয় নির্বাচনের প্রার্থীরা সকাল থেকেই তাদের প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে তাদের নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে করছেন বিষোদগার। ঢাকা 8 আসনের একজন প্রার্থী দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত আছেন বলে অভিযোগ তুলেছেন 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। রবিবার ফকিরাপুলে তার প্রচারণা অফিস উদ্বোধন করে তিনি একথা বলেন। নির্বাচিত হলে হাদি হত্যা সহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে আশ্বাস দেন। সকালে বনানীতে তারেক রহমানের নির্বাচনী অফিস উদ্বোধন করে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম বলেন, বিএনপির জোয়ার দেখে দু একটা দলের মাথা খারাপ হয়ে গেছে। বিএনপিকে কিভাবে ঠেকানো যায়, কিভাবে তারেক রহমানকে ঠকানো যায়, সেটার জন্য তারা আবল তাবল বলছে। আমাদের তো 11 জন প্রার্থী, 11 জন প্রার্থীর মধ্যে আমি অভিযোগ করেছি একজনের নামে, এবং উনি অভিযোগটা তো সত্য ছিল। ডিম ছুঁড়েছে, অনেক কাজ করেছে, এবং তার জীবনটাই হলো একটা কালো জীবন, কালো অধ্যায়ের জীবন। বাকি প্রার্থীদের নিয়ে কিছু আমি বলি নাই। বিএনপির জোয়ার দেখে দু একটা দলের মাথা খারাপ হয়ে গেছে, যাদের কোনো অবস্থান নাই, জনগণের মাঝে কোনো অবস্থান নাই। জনগণ যাদেরকে অতীত দেখেছে, অতীতেও ভোট দেয় নাই, বর্তমানেও ভোট দিবে না। কিভাবে বিএনপিকে ঠেকানো যায়, তারেক রহমানকে ঠেকানো যায়, সেটার জন্য তারা আবল তাবল বলতেছে। দর্শক, বিএনপি নেতা নজরুল ইসলাম খান কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। একটা সিদ্ধান্তের কথা আমরা জেনেছিলাম যে বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, এরা ছাত্র, তাদেরকে নির্বাচনী কাজে যুক্ত করার একটা কথা হচ্ছিল। ইতিহাসে প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নেওয়ার কথা আমরা শুনেছি। এটা এখনো চূড়ান্ত কিছু হয় নাই হয়তো, কিন্তু আমরা জেনে এটা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। এই কাজে যুক্ত হলে তারা এবং তার প্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে। সেজন্য বেটার হবে যেন তাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা না হয়। কারণ আমরা জানতে পেরেছি যে এটা যদি করা যায় আর কি, তাহলে এরপরে বলা হবে স্কাউটদেরকে এ কাজে নিযুক্ত করা হোক। এর কতদিন পরে আবার হয়তো বলা হবে আর কি যে গার্লস গাইডকে যুক্ত করা হোক। তা আমরা মনে করি সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বলে আইনে যাদেরকে উল্লেখ আছে, তাদেরকেই নির্বাচনের কাজে রাখা উচিত।
চলছে ক্ষণ গণনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট যুদ্ধের বাকি আর 11 দিন। জয় পেতে মরিয়া প্রার্থীরা উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে চলছে ভোটারদের কাছে টানার চেষ্টা। জমে উঠেছে কথার লড়াইও। এদিকে নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ বিএনপির। আর প্রশাসনকে ভোটের পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনী জনসংযোগে রাত দিন একাকার করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে, চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম। ভোটারদের মন জয়ে নিরন্তর প্রচেষ্টা। ঝিনাইদহের কালীগঞ্জের কোলাবাজারে রবিবার সকালে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। কুশল বিনিময় করেন ভোটারদের সাথে। অভিযোগ করে বলেন, কিছু সন্ত্রাসী ভয়ভীতি দেখাচ্ছে, প্রশাসনকে ভোটের পরিবেশ নিশ্চিতে ব্যবস্থা নিতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, প্রশাসন মাত্র নাকের ডগায় এই সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন তাদের সাথে বারবার মিটিং করছে, কিন্তু সেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ দিচ্ছে না। মাগুরা 1 আসনে বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে ভোট চান তার নেতাকর্মীরা। নির্বাচন উৎসবমুখর হবে এমন প্রত্যাশা ভোটারদের। ধানের শেষ প্রতীকে আমাদের বিপুল ভোটের ইনশাল্লাহ আমরা জয়ী হব। আমরা এলাকায় যে ভোটারদের কাছে খুব উৎসাহিত পাচ্ছি। প্রার্থীর ভোট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি দিয়ে কুমিল্লা 9 আসনে জনসভা করেন বিএনপি প্রার্থী আবুল কালাম। ঠাকুরগাঁও সদরের কাজীপাড়ায় জনসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নির্বাচন ঘিরে জামায়াতের কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। ভোটারদের কেন্দ্র পাহারা দেওয়ারও আহ্বান জানান তিনি। 18 বছর বয়স হয়ে গেছে, তারও আছে, তার আগে ভোট দিতে পারেনি। এইবার ওরা পণ করছে যে ভোট আমরা দিব। আপনারা পাহারা রাখবেন যেন ভোটের সেন্টারে কেউ গোলমাল না করে। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে? আমার মা বোনরা খুব সরল, সবাই খুবই সরল। ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ওনাদেরকে বলতেছে দাঁড়িপাল্লাটা ভোট দিয়ে দায়িত্ব দেওয়া যাবে। নোয়াখালী 5 আসনের বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম জনসংযোগ করেন, ভোট চান ধানের শীষে। এছাড়া অন্যান্য স্থানেও প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি। আসিফ খান, ডিবিসি নিউজ। ঢাকা 17 আসনে নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার এই আসনটিতে জিয়া পরিবারের সদস্যরা দলের নেতাকর্মী নিয়ে সার্বক্ষণিক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সহকর্মী শুভ খান রয়েছেন সেখানে, সরাসরি যুক্ত হব তার সাথে। শুভ, জাতীয় নির্বাচনের বাকি তো আর মাত্র 11 দিন। 17 আসনে তারেক রহমানের পক্ষে তার পরিবারের সদস্যরা প্রচারণা চালাচ্ছেন, কেমন চলছে তাদের প্রচারণা জানাবেন। এই মুহূর্তে রয়েছে রাজধানীর যে ঢাকা 9 আসন, সেই 9 আসনে এখানে দেখতেই পাচ্ছেন যে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব তার নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কেমন চলছে আপনার নির্বাচনী প্রচারণা? আলহামদুলিল্লাহ, প্রচারণা ভালো চলছে। কারণ হচ্ছে যে আমি তো এই এলাকার সন্তান, সেই হিসাবে এলাকার প্রতিটি অলিতে গলিতে অনেকের সাথে আমার পরিচিত, ব্যক্তিগত, রাজনৈতিক, সামাজিক অলিগলিগুলিও আমি চিনি। সেই কারণে সবার কাছে যাচ্ছি। মানুষের দুঃখ দুর্দশাগুলো আগেও আমি নিজে অনুভব করেছি, দেখেছি, এখনো দেখছি। মানুষ বলছে যে এলাকার সন্তান হিসাবে তারা চায় যে ঐক্যবদ্ধভাবে আমরা সাথে এগিয়ে যাই, দুঃখ দুর্দশাগুলি যাতে সবাই মিলে আমরা এই সমাধানগুলি যাচ্ছি। গতকালকেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে কুমিল্লাতে, নারায়ণগঞ্জে এবং যশোরে। আসলে আপনাদের দলের সাথে অন্য একটি দলের সামনে নির্বাচন, আসলে আইন শৃঙ্খলা বাহিনী কেমন দেখছেন? দেখুন, এখানে আমি সবার আগে যে কথাটি প্রথম দিন থেকে বলে আসছি, গতকাল নির্বাচন কমিশন একটা মিটিং ছিল, সেখানেও আমি বলেছি যে আমরা আসুন, আমরা যার যার মতো শেষে নির্বাচন করব। আমরা আমাদের যার যার কথার ইশতেহার সবকার বলি, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু দূরত্ব যাতে কেউ তৈরি করতে না পারে যে এই নির্বাচনকে পরিবেশকে নষ্ট না করতে পারে, দেশকে অস্থিতিশীল, এই এলাকা অস্থিতিশীল করতে না পারে। আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারে খুব সজাগ থাকি এবং অন্যদেরকে বারবার আহ্বান জানাই। বলি যে আসলে আমরা সবাই তো এলাকার উন্নয়ন চাই, তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকি, সবাই মিলে কাজ করি, যাতে কেউ পরিবেশ নষ্ট করতে পারে। জি, আসলে দেখছিলেন আসলে হাবিবুর রহমান রশিদ তার যে নির্বাচনী প্রচারণা, তার যে এলাকা প্রতিটি মাঠে কিন্তু আসলে চষে বেড়াচ্ছে, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তার যে প্রতিশ্রুতি সেটিও কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন। কাঞ্জুম কৌরি, ঢাকা 9 আসন থেকে এই ছিল সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শুভ খান ঢাকা 9 আসনের প্রার্থীদের প্রচারণার খবরাখবর জানাচ্ছিলেন। নির্বাচনী জনসভায় আগামীকাল খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর তার আগমনে নগরীতে এখন উৎসবের আমেজ। শহরের নানা প্রান্তে শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন।
উজ্জীবিত দলটির নেতাকর্মীরাও। জনসভায় কয়েক লাখ লোকের সমাগম হবে এমন প্রত্যাশা মহানগর বিএনপির। প্রিয় নেতাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন স্থানীয়রা। খুলনা মহানগরীর খালিশপুরের প্রভাত স্কুল মাঠের এই প্রস্তুতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার। সোমবার বেলা 11টায় যেখানে বক্তব্য রাখবেন দলটির প্রধান। প্রায় 2 যুগ পর তার আগমনকে ঘিরে শ্বাস রব উজ্জীবিত দলের নেতাকর্মী ও স্থানীয়রা। তার আগমন বার্তা খুলনা শহরে এবং খুলনার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছবার পরেই ইতিমধ্যে খুলনার মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে গিয়েছে। সাধারণ শ্রমিকদের মুখে হাসি ফোটে, সেই জন্য উনি এই সাধারণ মানুষ, শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছে। সমস্ত নেতাকর্মী কিন্তু উজ্জীবিত হয়ে রয়েছেন, মনে হচ্ছে যেন আমাদের কাছে একটা ঈদের আনন্দ। জনসভায় পরিচয় করিয়ে দেবেন 3 জেলার প্রার্থীদের। আয়োজনের সব প্রস্তুতিও প্রায় সম্পন্ন। খালিশপুর নয়, খুলনা নগরী হবে তারেক রহমানের মঞ্চ, যে মঞ্চে তারেক রহমানের এই তারেক ফোবিয়াতে খাড়া খুলনার মানুষ আজকে ব্যাপকভাবে আলোড়িত হবে। তুলে ধরবেন এই অঞ্চল নিয়ে তার ভাবনা, নির্বাচনের দিক নির্দেশনা দেবেন প্রার্থীদের। তিনি তার দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতেই উনি খুলনা আসছেন এবং খুলনার সমস্যা নিয়ে উনি কাজ করছেন। সমস্যার সমাধানের জন্য উনি ওনার আগামী দিনের কর্মপরিকল্পনা খুলনায় উনি প্রকাশ করবেন। এই ভোট উপলক্ষে জনগণের দলে দলে যাচ্ছেন, তাদের কাছে একটি বার্তা, তারা তাদের আগামী দিনের তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে, তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। খুলনা বিভাগের স্মরণকালের বিশাল জনসভা হবে এমন প্রত্যাশা মহানগর বিএনপির সভাপতির। আমাদের নেতা যখন এখানে আসবেন, আমরা মনে করি লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে এবং শুধু এই অঞ্চল না, সারা শহরে ব্লক হয়ে যাবে মানুষের। বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তাকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, জানাচ্ছে প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক। কর্মজীবী নারী নিয়ে জামায়াতের আমিরের অশোভন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। সকালে গুলশানে দলের নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে মুখপাত্র মাহদি আমিন বলেন, নারী বিদ্বেষী এমন পোস্ট লজ্জা ও দুঃখজনক। তিনি বলেন, ছাত্র দলের নারী কর্মীদের ওপরও নানাবিধ সাইবার হামলা চলছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে। জামালপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। কোন আশ্চর্য ব্যাপার, আপনি জামাত ইসলামের আমির, আপনি আবার জামাত ইসলামের বিজয় চান না তো কার বিজয় চান? আমি অবশ্যই বিজয় চাই 18 কোটি মানুষের। 18 কোটি মানুষের বিজয় হলেই জামাত ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। 24 তরুণ তরুণী, যুবক যুবতী, তাদের নেতৃত্বে সারা দেশবাসী যে জন্য সংগ্রাম করেছেন, জামাত ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। 24 তরুণ তরুণী, যুবক যুবতী, তাদের নেতৃত্বে সারা দেশবাসী যে জন্য সংগ্রাম করেছেন, ওই সংগ্রামের ওই দাবি বাস্তবায়ন, ওই স্বপ্ন বাস্তবায়নই হচ্ছে আমাদের অঙ্গীকার। তারা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ, তারা চেয়েছিল হাতে হাতে কাজ, তারা চেয়েছিল ন্যায় বিচার, তারা চেয়েছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ, তারা চেয়েছিল চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, তারা চেয়েছিল মুঘল বাহিনী, হাতুড়ি বাহিনীর কবর রচনা। সেদিন পুরুষরা যুদ্ধ করেছে, নারীরাও যুদ্ধ করেছে। যুদ্ধের আগুন জ্বলে উঠেছে যেদিন আমাদের মেয়েদের গায়ে হাত তুলেছিল সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। 15 জুলাই রাতের বেলা সেই দিন যে আগুন জ্বলে উঠেছিল, সেই আগুনেই স্বৈরাচার সরকার হয়ে গেছে। 16 তারিখ 6 জন সিংহ পুরুষ, আমাদের অহংকার, যারা গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল। আবু সাইদ বলেছিল, আমাকে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। ডানা মেলে পড়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। গুলি বুকে নিয়েছে, পালিয়ে যায়নি। আমাদের কাঁধের উপর তার শহীদের লাশ রেখে গেছে, হাতের তালুতে রেখে গেছে তার তাজা রক্ত। আমরা এই লাশ আর রক্তের সাথে বেঈমানি করতে পারবো না।
এর আগে আবরার ফাহাদ দেশের সার্বভৌমত্বের পক্ষে গর্জন করেছিল লিখনির মাধ্যমে। শরীফ উসমান বিন হাদি নিজেই এক বিপ্লবের সেনাপতি। তাকে ওই আধিপত্যবাদের গুলামরাই তাকে খুন করেছে। তোমরা আবরার ফাহাদ, আবু সাইদ, হাদি আর তাদের সহযোদ্ধা 1400-কে খুন করে তোমরা মনে করেছো যে তোমরা বাংলাদেশের যুবকদেরকে ভয় ধরিয়ে দিবে? তারা তো ওই মাদের গর্ভ থেকে বের হয়েছেন যেই মা 4 আগস্ট উত্তরার রাজপথে 10 মাসের বাচ্চা তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন? তিনি বলেছিলেন, কি সাংঘাতিক কাজ করেছি? বললেন যে এই 10 মাসের অবুঝ সন্তান বুকে নিয়ে আপনি এখানে আসছেন, তা কি হয়েছে? তা আপনি দেখতে পাচ্ছেন না মোহর গুলিয়ার খাড়ি খাড়ি লাশ? যদি গুলি এসে আপনাকে আপনার সন্তানকে পুরোপুর করে দেয়, তাই আলহামদুলিল্লাহ আমিও শহীদের কাতারে, আমার সন্তানও শহীদের কাতারে মিশে যাব। এরপরে বলে, বেটা শুনো, আজ কুলের বুকের একটা সন্তান আমাকে আল্লাহ দিয়েছেন, সেই সন্তান বুকে নিয়ে আমি রাস্তায় এসেছি আওয়াজ দেওয়ার জন্য। আজ রাস্তায় বাংলাদেশের যে কোটি তরুণ তরুণী, যুবক যুবতী, ওদেরকে বলতে আমি তোমাদের মা। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 189, ঢাকা 16-তে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি ঢাকা 16 আসনে। এটি সংসদীয় আসন 189। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। উনি একজন সেরা ফুটবলার, দেশ সেরা উনি ফুটবলের খ্যাতি রয়েছে। আমি জানতে চাইব, আপনার যে ফুটবলের খ্যাতি, সেটা আপনার যে নির্বাচনে কতটা পজিটিভ প্রভাব ফেলবে বলে মনে করছেন? ডেফিনেটলি। আমি আসলে ছোটবেলা থেকে এলাকায় বড় হয়েছি। এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে আমার চলাচল ছিল এবং এই এলাকার প্রত্যেকটি মাঠে আমি খেলাধুলা করেছি এবং এখানে খেলতে খেলতে কিন্তু আমি বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি। এবং আমি আশা করি যে আমি একজন প্লেয়ার হিসেবে আমি মানুষের যেভাবে ভালোবাসা পেয়েছি, ঠিক একজন রাজনীতিবিদ হিসেবে, একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই সাধারণ মানুষের কাছ থেকেও কিন্তু আমি ভালোবাসা পাচ্ছি। আপনি 11 জনের প্লেয়ারের বল আপনি প্রতিহত করেছেন, গোল আপনি প্রতিহত করেছেন। এখন আপনার একটা শক্ত প্রতিদ্বন্দ্বী আছে মাঠে, অন্য একটি রাজনৈতিক দলের কথা বলছি। তাদেরকে কিভাবে প্রতিহত করে আপনার দলকে এগিয়ে নিয়ে যাবেন, আপনি নির্বাচিত হবেন বলে মনে করছেন? আমি যে বিষয়টি বলতে চাই, আমি আমার এলাকার মানুষের কাছে যে বার্তাটি দিতে চাই, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমার ঢাকা 16 আসনকে নিয়ে যে পরিকল্পনা রয়েছে। সংক্ষেপে জানতে চাইবো, আপনি পল্লবী রূপনগরে আপনি জন্মগ্রহণ করেছেন। সেই সময় রূপনগর, এখনকার রূপনগর, আপনার পরিকল্পিত রূপনগর কেমন হবে আমি জানতে চাই। সেটা ডেফিনেটলি আকাশ পাতাল পার্থক্য আসবে ইনশাল্লাহ। বাট আপনি যে বিষয়টি বলছিলেন, আমরা একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছি এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমার এলাকায় আলহামদুলিল্লাহ নিরাপত্তা, আইন শৃঙ্খলা অত্যন্ত স্বাভাবিক রয়েছে এবং আমরা গণতান্ত্রিকভাবে আমরা সকলেই সকল জায়গা থেকে প্রচারণা করছি। কিন্তু আমাদের বিপক্ষে একটি দল রয়েছে জামাত, কিন্তু তারা বিভিন্ন ঘরে ঘরে গিয়ে তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে, তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে এবং বিকাশের নাম্বার দিয়ে তাদেরকে টাকার বিনিময়ে ভোট কেনার প্রভাবিত করার চেষ্টা করছে এবং এনআইডি নাম্বার দিয়ে তারা কি করবে সেটা তারাই জানে। কারণ আমরা যতটুকু জানি যে এনআইডি কার্ডের সাথে আপনার ভোটের কোনো যোগাযোগ নেই। তো ভোটের যদি কোনো সংস্পৃক্ততা না থাকে তাহলে এনআইডি কার্ড তারা কি উদ্দেশ্যে নিচ্ছে? নিশ্চয়ই তাদের কোনো দুরভিসন্ধি, কোনো ষড়যন্ত্র রয়েছে। আপনি আপনার নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন, আপনি দলেরও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের 4 কোটি নতুন ভোটার, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে জানতে চাই আপনার। আমাদের উদ্দেশ্য একটি, এই দেশ আমাদের, সবার আগে আমার বাংলাদেশ এবং এই সবার আগে বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য আমাদের তরুণ প্রজন্মের যে চিন্তাভাবনা রয়েছে, আমাদের বয়োবৃদ্ধদের যেই চিন্তাভাবনা রয়েছে, সকলেই আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি আগামী রাজনীতিতে গুণগত পরিবর্তনের মাধ্যমে, আমরা সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তনের মাধ্যমে, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা দল মত নির্বিশেষে একটি সহনশীল, একটি ধৈর্যশীল, সহমর্মিতার একটি রাষ্ট্র আমরা গঠন করব। গুরুত্বপূর্ণ আসন ঢাকা 17, আপনার হাড্ডাহাড্ডি লড়াই হবে বিশ্লেষকরা বলছে। আপনি কতটা আশাবাদী জয়ের ব্যাপারে? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ 17 বছর
আন্দোলন করেছে, সংগ্রাম করেছে একটি অবাধ সুষ্ঠু ভোট নিরপেক্ষ নির্বাচনের জন্য। আজকে যারা ক্ষমতার মোহে পড়ে বিভিন্ন সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে, মিথ্যাচার মিথ্যা প্রতারণা করছে, তারা গত 17 বছর তাদের কাউকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তারা কিন্তু সেই আওয়ামী লীগের ছত্রছায়ায় কিন্তু তারা বেড়ে উঠেছে। সো তারা আজকে এসে তারা ক্ষমতার মোহে পড়ে তারা আজকে মিথ্যাচার বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা 17 থেকে তিনি নির্বাচন করবেন, ইনশাল্লাহ তিনি জনগণের রায় নিয়ে বিপুল ভোটে ধানের শীষ মার্কে বিজয়। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তী বিকেল 5টায় যাব ঢাকা 17 আসনে, সেখানকার রাজনৈতিক দলের সাথে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। অন্যদিকে কুমিল্লা 10 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছে আপিল বিভাগ। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। তবে একই আসনের অপর প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আপিল খারিজ করে দেওয়া হয়। ফলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারছেন না। তাদের হাত অনেক লম্বা, তারা হয়তো অনেক অন্যায় করে, তারা সংঘবদ্ধ। যারা অন্যায় করে তাদের সিন্ডিকেট অনেক লম্বা, তাদের হাত অনেক লম্বা, তারা হয়তো অনেক টাকার মালিক। যারা অন্যায় করে তারা সংঘবদ্ধ, যারা অন্যায় করে তাদের সিন্ডিকেট অনেক লম্বা, তাদের হাত অনেক লম্বা, তারা হয়তো অনেক টাকার মালিক, তারা হয়তো ক্ষমতার মালিক। কিন্তু আপনি যদি ন্যায়ের পথে থাকেন, আপনার অপরাধীরা যতই ক্ষমতাশীল হোক না কেন, দিন শেষে তাদের পরাজয় নিশ্চিত থাকবে। জনাব গফুর ভূঁইয়া সাহেব ওনার যে অ্যাপিলটা ছিল, হাইকোর্ট ডিভিশনও রিট পিটিশন নামঞ্জুর করেছেন এবং আপিল বিভাগে আপিলটিও নামঞ্জুর হয়েছে। ফলে গফুর ভূঁইয়ার নির্বাচন করতে পারছেন না। মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচন করতে আর কোনো বাধা থাকলো না, তবে আমাদের আপিলটি নিষ্পত্তি করার একটি বাধ্যবাধকতা থাকলো। কোনো বড় দল ছোট দল নেই, সবাই সমান। নির্দেশনার পরও পক্ষপাতমূলক আচরণ করলে পরিণতি খারাপ হবে, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বরিশাল সার্কিট হাউসে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে সভায় তিনি একথা বলেন। এ সময় নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে নানা দিক নির্দেশনা দেন তিনি। পাশাপাশি ভোটের আগে ও পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার রাখার নির্দেশনাও দেন। বলেন, মোবাইল ব্যাংকিংয়ের ওপর নজরদারি রাখতে হবে। অপতথ্য, গুজব প্রতিরোধে মাঠ কর্মকর্তাদের কঠোর হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে এবং নিবে। আমাদের পছন্দ অপছন্দ ব্যক্তি নাগরিক হিসেবে ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ, আর কোথাও নয়। আমি যখন পেশাদারের দায়িত্ব পালন করছি, শতকরা 100% নিরপেক্ষতাকে কাজ করতে হবে। আমাদের কাছে কোনো বড় দল, ছোট দল, হেভি ওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নাই, সবাই সমান। কেবল ভোটের মাঠ নয়, নির্বাচন ঘিরে সরগরম ডিজিটাল দুনিয়া। বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো ইউটিউব, ব্লগ, টুইটার, ফেসবুকে সমান তালে চালাচ্ছে প্রচারণা। দলগুলো যেমন নিজেদের অবস্থান তুলে ধরছেন, তেমনি প্রতিপক্ষকে ঘায়েল করতে চলছে কাদা ছোড়াছুড়ি। সেই সঙ্গে গোদের উপর বিস্ফোরা এআই। ফলে নির্বাচনের রণক্ষেত্র হয়ে উঠেছে সামাজিক মাধ্যম, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ঝুঁকি বাড়াচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে নাম সর্বস্ব প্রায় 100টি অনলাইন পেজ থেকে প্রতিপক্ষকে ঘায়েল করতে ছড়ানো হচ্ছে নানান অপতথ্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর যুগে যেসব দেখে সহজেই বিভ্রান্ত হচ্ছে মানুষ। তফসিল ঘোষণার পর ফেসবুকে গেল 25 ডিসেম্বর থেকে এক মাসে $52,000 বেশি খরচ করেছেন বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 64 লাখ টাকা। ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরি সোশ্যাল ইস্যুজ, ইলেকশনস অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরির তথ্য বিশ্লেষণ করে মিলেছে এসব তথ্য। ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রচার করা হচ্ছে বিজ্ঞাপনও, যার বড় অংশ ভিডিও ও গ্রাফিক্স নির্ভর। তুলে ধরা হয়েছে দল এবং ব্যক্তির নির্বাচনী প্রচারণা। বেশ কয়েকটি পেজের কিছু বিজ্ঞাপনে প্রতিপক্ষকে করা হচ্ছে সমালোচনাও। বিএনপি বলছে, কিছু গুপ্ত সংগঠন 5ই আগস্টের পর থেকেই ডিজিটাল মাধ্যমে অপতথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, যার প্রভাব পড়েছে ভোটের মাঠেও। জানেন যে যেভাবে গুপ্ত বিভিন্ন সংগঠনে ছিল, ঠিক ডিজিটাল
এই আপনার সোশ্যাল মিডিয়াতে এরকম গুপ্তের অভাব নেই। সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ডিসইনফরমেশন হচ্ছে, এই ডিসইনফরমেশনের কারণে দেখা যাচ্ছে যে সাধারণ ভোটারদের ভিতরে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। গণতন্ত্র কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধরনের ডিসইনফরমেশনের কারণে। এইটা একটা বড় চ্যালেঞ্জ, মানে ওই যে টেকনোলজির আমাদের যেমন বেনিফিট আছে, একই সাথে চ্যালেঞ্জও আছে, এবং দুষ্ট চক্র এই কাজগুলো করে, এবং ফেক নিউজ আজকালকার একটা বড় চ্যালেঞ্জ, যে বিশেষ করে ফটোকার্ড, যে একটা ফটোকার্ড বানিয়ে ছেড়ে দিলাম একজনের কথাকে টুইস্ট করে, অথবা খণ্ডিত বক্তব্যকে টুইস্ট করে, অথবা বিকৃত করে। অনেক সময় হয় কি, মিম পেজ একটা ফান করে একটা জিনিস করলো, আরেকজন এটাকে সঠিক মনে করে ছড়িয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো মানুষের কাছে ভুল তথ্য যাচ্ছে, ভুল ইনফরমেশান যাচ্ছে, মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে। অনেক সময় হয় যে কারো বিরুদ্ধে একটা অপপ্রচার হিসাবেও এটাকে টুল হিসাবে ব্যবহার করা হচ্ছে। এইটা আমি মনে করি নির্বাচন কমিশনের নির্বাচনী যে আচরণবিধি, এটার মধ্যে থাকা উচিত, হয়তো আছেও। তো এই আচরণবিধিতে দলগুলো তাদের যে মেইন স্ট্রিম পেজগুলো থেকে যে ক্যাম্পেইন করছে, অ্যাটলিস্ট তাদেরকে তো আমরা দায়বদ্ধতার মধ্যে, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারি, ভুয়া তথ্য ছড়ায়। এখন আপনি কি বলবেন? আইসিটি বিশেষজ্ঞ ফাহিম মাসরুর মনে করেন, সাইবার হামলার ঝুঁকি কিছুটা কম থাকলেও এআই এর অপব্যবহার ও ভুয়া তথ্য রোধে বাড়াতে হবে ফ্যাক্ট চেকিং ও জনসচেতনতা। আমি মনে করি দুইটা ব্যাপার, একটা জেনারেল নলেজ বাড়াতে হবে, সাধারণ মানুষের সচেতনতা তৈরি করতে হবে, তার ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে। আরেকটা হতে হবে যেটা হচ্ছে ফ্যাক্ট চেকিং, যে সরকারের, বিদেশে কিন্তু দেখবেন যে এই ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনগুলো, সেগুলো কিন্তু সরকারি সহায়তা বা সরকারি ফান্ডেই চলে। বাংলাদেশে এখনও রিসেন্টলি পিআইবি একটা ফ্যাক্ট চেকিং শুরু করেছে। আমরা অনেকদিন থেকে বলছিলাম ইলেকশন কমিশনও আসলে একটা ফ্যাক্ট চেকিংয়ের একটা ইউনিট চালু করা উচিত, যাতে যে কোনো ধরনের মিসইনফরমেশান বা অপতথ্য যদি কোনো প্রার্থীর এগেনস্টে ছড়ানো হয়, সেটা যাতে ইলেকশন কমিশনই ফ্যাক্ট চেক করে বলে যে এটা আসলে ঠিক ইনফরমেশন না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবারের বড় চ্যালেঞ্জ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ছড়ানো ভুয়া তথ্য, যা রোধে বিশেষজ্ঞদের পরামর্শ সাইবার সিকিউরিটি জোরদারের। তবে সবকিছু ছাপিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল রায়ের জন্য 5 ফেব্রুয়ারি দিন নির্ধারণ করে। একই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার জবানবন্দির ওপর জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। আগামী 5 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনে রবিবার ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতে আদেশ দেয়। আদালতে দুদকের আবেদনে বলা হয়, গাবতলী পশুরহাট, ই রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটনের দখলভার, বনানী কাঁচা বাজারে দোকান বরাদ্দ, তালতলা মার্কেটে দোকান নির্মাণ ও বরাদ্দ, ভ্যান সার্ভিস সহ সিটি কর্পোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।